আমরা এমন একটা টেকনোলজি নিয়ে কথা বলবো যা বিশ্ব অর্থনীতিতে ফাইন্যান্সিয়াল সিস্টেমে একটা বিপ্লব ঘটাতে পারে, বিটকয়েন। আর আমাদের আলোচনার মূল ভিত্তি হবে আন্দ্রেয়াস এম আন্তনোপোলসের লেখা একটা অসাধারণ বই, মাস্টারিং বিটকয়েন। অনেকে এটাকে বিটকয়েনের বাইবেল বলেন। ঠিকই বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। আমরা কিন্তু শুধু বিটকয়েন কি বা এটা কিভাবে কাজ করে এই বেসিক জিনিসগুলোতে আটকে থাকব না, বরং আন্তনোপোলস এই টেকনোলজির গভীরে গিয়ে এর ভেতরে ঢুকে যে বিশেষ দিকগুলো বলেছেন, যেমন ধরুন এর যে ডিসেন্ট্রালাইজড ফিলসফি, এর সিকিউরিটি মডেল কতটা শক্ত বা কোথায় দুর্বলতা আছে, বা ধরুন ডিজিটাল অ্যাসেট কিভাবে নিরাপদে রাখা যায়, এই সব জটিল কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারগুলো নিয়ে আজ কথা বলবো। একদম। আন্তনোপোলসের লেখার এটাই বৈশিষ্ট্য। উনি শুধু টেকনিক্যাল ডিটেলস দেন না, বর্ণের পেছনের আইডিয়া, ইকোনমিক আর সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে ভাবান। কখনো কি ভেবে দেখেছেন কোনো ব্যাংক বা কোনো সরকার ছাড়াই মানুষ কিভাবে নিরাপদে একে অপরের কাছে টাকা পাঠাতে পারে? বা ধরুন একটা কোডের লাইন দিয়ে হাজার হাজার লেনদেন ট্রানজ্যাকশন মুহূর্তের মধ্যে ভেরিফাই হয়ে যায়। হ্যাঁ, এই প্রশ্নগুলোই তো মূল। এই রহস্যগুলোই আমরা একটু বোঝার চেষ্টা করব, কারণ আন্তনোপোলস যেমন বলেন, এটা শুধু একটা ডিজিটাল কারেন্সি নয়, এটা একটা ডিজিটাল বিপ্লব, অর্থের ইন্টারনেট। ঠিক তাই। আর এই জিনিসটা বোঝা এখন খুব দরকারি হয়ে উঠছে, কারণ বিটকয়েন তো চিরাচরিত আর্থিক ব্যবস্থার বাইরে গিয়ে একটা পুরো নতুন মডেল দেখাচ্ছে, বিকেন্দ্রীভূত, কোনো সেন্ট্রাল কন্ট্রোল নেই। এটাই একে ইউনিক করে তুলেছে। চলুন তাহলে শুরু করি একদম প্রথম আইডিয়াটা দিয়ে, বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন। আন্তনোপোলস তো এটার উপর খুব জোর দেন। আমরা জানি এর মানে কোনো সেন্ট্রাল অথরিটি নেই, কিন্তু বইটাতে এর গুরুত্বটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, কেন এটা এত ফান্ডামেন্টাল? দেখুন, আন্তনোপোলস এই বিকেন্দ্রীকরণকে দেখেন বিটকয়েনের একেবারে আত্মা হিসেবে, সোল। উনি ব্যাখ্যা করেন এটা শুধু একটা টেকনিক্যাল ব্যাপার না, এটা একটা পলিটিক্যাল এবং সোশ্যাল স্টেটমেন্টও। এর মানে হলো কারো পারমিশন ছাড়াই যে কেউ এই নেটওয়ার্কে ঢুকতে পারে, লেনদেন করতে পারে, সিস্টেমের নিয়মকানুন নিজে ভেরিফাই করতে পারে। এই যে পারমিশনলেস ইনোভেশনের ব্যাপারটা, এটাই একে পাওয়ারফুল করেছে। আচ্ছা, পারমিশন ছাড়া ইনোভেশন? হ্যাঁ, আর উনি এটাও দেখান যে এই বিকেন্দ্রীকরণের জন্যই বিটকয়েন সেন্সরশিপ রেজিস্ট্যান্ট, কোনো সরকার বা কোনো সংস্থা চাইলেই কারো লেনদেন আটকাতে পারে না, বা ধরুন অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে না, যেটা কিন্তু সাধারণ ব্যাংকিং সিস্টেমে হামেশাই সম্ভব। ঠিক। তবে আন্তনোপোলস কিন্তু একটা ওয়ার্নিংও দেন। উনি বলেন বিকেন্দ্রীকরণ অর্জন করা আর সেটা টিকিয়ে রাখা দুটোই কঠিন। যেমন ধরুন মাইনিং পাওয়ার যদি কয়েকটা বড় প্লেয়ারের হাতে চলে যায়, বা ধরুন মেইন ডেভেলপারদের প্রভাব যদি খুব বেড়ে যায়, এগুলো কিন্তু রিস্ক। এগুলো নিয়ে বইতে উনি বিস্তারিত বলেছেন। এই ঝুঁকিগুলোর কথাও মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে বিকেন্দ্রীকরণ, এটা তো সম্ভব হচ্ছে দুটো জিনিসের মাধ্যমে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর ব্লকচেন টেকনোলজি। বইটাতে ব্লকচেনকে ডিজিটাল খাতা বলা হয়েছে। এই খাতাটার বিশেষত্ব কি? কেন এটা এত রিলায়েবল? হ্যাঁ, ডিজিটাল খাতা তো বটেই, তবে আন্তনোপোলস এটাকে শুধু একটা লেজার বা খাতা বলেননি। উনি এটাকে বলেছেন একটা গ্লোবালি ডিস্ট্রিবিউটেড টাইম স্ট্যাম্প সার্ভার, সারা বিশ্বে ছড়িয়ে থাকা একটা খাতা যেখানে টাইম স্ট্যাম্প দেওয়া থাকে। ও, টাইম স্ট্যাম্প সার্ভার, ইন্টারেস্টিং। এর আসল বৈশিষ্ট্য হল ইমিউটেবিলিটি, অপরিবর্তনীয়তা। একবার একটা ট্রানজ্যাকশন ভেরিফাই হয়ে ব্লকচেনে ঢুকে গেলে সেটা বদলানো বলতে গেলে প্রায় অসম্ভব। প্রায় অসম্ভব কেন? আন্তনোপোলস এর টেকনিক্যাল দিকটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। প্রত্যেকটা ব্লক তার আগের ব্লকের একটা ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ, একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট নিজের কাছে রাখে। এইভাবে একটা চেইন তৈরি হয়। আচ্ছা, এবার কোনো একটা ব্লকে যদি আপনি কিছু বদলাতে চান, তাহলে শুধু সেই ব্লকটা বদলালে হবে না, তারপরে যত ব্লক আছে সবগুলোকে আবার নতুন করে ক্যালকুলেট করতে হবে। আর এর জন্য নেটওয়ার্কের বেশিরভাগ কম্পিউটিং পাওয়ার আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে, যেটা প্রায় অসম্ভব আর অমচম ব্যয়বহুল। ও আচ্ছা, প্রতারণা করাটা আর্থিকভাবে লাভজনক নয়। একদম। উনি এটাকে বলেন সিকিউরিটি থ্রু কস্ট, খরচের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। বেশ, এই যে নিরাপত্তা, এর মূলে তো আছে ক্রিপ্টোগ্রাফি, বিশেষ করে পাবলিক আর প্রাইভেট কি আর ডিজিটাল সিগনেচার। আমরা সাধারণ ইউজাররা বুঝি যে প্রাইভেট কি গোপন রাখা খুব জরুরি, কিন্তু আন্তনোপোলস কি এই প্রাইভেট কি ম্যানেজমেন্টের জন্য বিশেষ কোনো কৌশলের কথা বলেছেন, যা হয়তো আমরা সচরাচর শুনি না? অবশ্যই বলেছেন। আন্তনোপোলস সাধারণ ওয়ালেট কনসেপ্ট থেকে আরও এগিয়ে গিয়েছেন।
উনি হায়ারার্কিক্যাল ডিটারমিনিস্টিক বা এইচডি ওয়ালেটের ধারণাটা খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এইচডি ওয়ালেট সেটা কি রকম? এই ওয়ালেটগুলো একটা মাত্র সিড ফ্রেজ থেকে, সাধারণত 12টা বা 24টা শব্দ থাকে, এই একটা সিড ফ্রেজ থেকেই অসংখ্য প্রাইভেট আর পাবলিক কি তৈরি করতে পারে। তার মানে সুবিধাটা হলো ইউজারকে হাজার হাজার আলাদা প্রাইভেট কি ব্যাকআপ রাখতে হয় না, শুধু ওই একটা সিড ফ্রেজ নিরাপদে রাখলেই সবগুলোর ব্যাকআপ হয়ে গেল। বাহ, এটা তো দারুণ সুবিধাজনক। হ্যাঁ, উনি আরও আলোচনা করেছেন মাল্টি সিগনেচার বা মাল্টিসিগ ওয়ালেট নিয়ে, যেখানে একটা লেনদেন করতে গেলে একজনের নয়, একাধিক প্রাইভেট কি সই বা সিগনেচার লাগে। ও, একাধিক জনের সই? হ্যাঁ, ধরুন 2 বা 3 জনের সই লাগবে। এটা সিকিউরিটি বাড়ায়। আবার ধরুন জয়েন্ট অ্যাকাউন্ট বা এসক্রো সার্ভিসের মতো কাজে লাগে। আন্তনোপোলস বারবার জোর দেন যে শুধু প্রাইভেট কি লুকিয়ে রাখাই যথেষ্ট নয়, কিভাবে সেটা তৈরি করা হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে, এই পুরো প্রসেসটার উপর সিকিউরিটি নির্ভর করে। উনি কোল্ড স্টোরেজ, হার্ডওয়্যার ওয়ালেট, এমনকি পেপার ওয়ালেট, এগুলোর সুবিধা অসুবিধা নিয়েও ডিটেলে আলোচনা করেছেন। এবার একটু লেনদেন বা ট্রানজ্যাকশন প্রসেসটা নিয়ে কথা বলি। আমরা মোটামুটি জানি যে ট্রানজ্যাকশন নেটওয়ার্কে যায়, মাইনার্সরা সেটা ভেরিফাই করে, তারপর ব্লকে অ্যাড করে। কিন্তু আন্তনোপলস লেনদেনকে শুধু একটা ডেটা প্যাকেট হিসেবে দেখেন না, উনি এটাকে বলেন প্রোগ্রামযোগ্য বা প্রোগ্রামেবল। এর মানে কি? বিটকয়েনের এই প্রোগ্রামিং ক্ষমতাটা কতটা পাওয়ারফুল? এটা একটা খুব ভালো পয়েন্ট তুলেছেন। আন্তনোপোলস ব্যাখ্যা করেন যে প্রত্যেকটা বিটকয়েন ট্রানজ্যাকশন আসলে ছোট ছোট প্রোগ্রামের মতো। এটা লেখা হয় স্ক্রিপ্ট নামে একটা ল্যাঙ্গুয়েজে। স্ক্রিপ্ট মানে কোডিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, একটা সিম্পল কোডিং ল্যাঙ্গুয়েজ। এই স্ক্রিপ্টটাই ঠিক করে দেয় যে ওই বিটকয়েনটা ভবিষ্যতে কিভাবে খরচ করা যাবে, মানে কি শর্ত পূরণ হলে ওটা খরচ করা যাবে। যেমন সবচেয়ে কমন স্ক্রিপ্ট হলো পে টু পাবলিক কি হ্যাশ বা P2PKH। এটা বলে যে নির্দিষ্ট একটা পাবলিক কির সাথে যে প্রাইভেট কি ম্যাচ করে, শুধু সেটার সিগনেচার দিলেই কয়েনটা খরচ করা যাবে, মানে মালিকানার প্রমাণ। আচ্ছা। কিন্তু বিটকয়েনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আরও জটিল শর্ত তৈরি করতে পারে, যেমন মাল্টি সিগনেচার লেনদেন, যেটা একটু আগে বললাম, অথবা ধরুন টাইম লকড লেনদেন, মানে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট ব্লক সংখ্যা পার না হওয়া পর্যন্ত ওই বিটকয়েন খরচ করা যাবে না। ও, টাইম লকড, ইন্টারেস্টিং তো। তবে আন্তনোপোলিস এটাও পরিষ্কার করে দেন যে বিটকয়েনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ইথিরিয়ামের মতো টিউরিং কমপ্লিট নয়, মানে এটা দিয়ে আপনি ইচ্ছে মতো জটিল প্রোগ্রাম বানাতে পারবেন না। এটাকে ইচ্ছে করেই লিমিটেড রাখা হয়েছে। কেন? মূলত সিকিউরিটি আর স্কেলেবিলিটির কথা ভেবে। তাই খুব জটিল স্মার্ট কন্ট্রাক্ট হয়তো বিটকয়েনের সম্ভব না, কিন্তু একে প্রোগ্রামেবল মানি বা প্রোগ্রামযোগ্য অর্থ বলার যথেষ্ট কারণ আছে। বেশ, এই যে লেনদেনগুলো ভেরিফাই করা আর ব্লকচেনে যোগ করা, এই কাজটা তো করেন মাইনাররা। মাইনিং নিয়ে অনেক কথা হয়, বিশেষ করে এর এনার্জি কনজাম্পশন বা শক্তি খরচ নিয়ে। আন্তনোপোলস প্রুফ অফ ওয়ার্ক আর মাইনিং প্রসেসটাকে কিভাবে দেখেন, এর দরকারটা কি, আর সমালোচনাগুলোই বা উনি কিভাবে অ্যাড্রেস করেছেন? অ্যান্টোনোপোলস প্রুফ অফ ওয়ার্ককে দেখেন একটা যুগান্তকারী উদ্ভাবন হিসাবে, যেটা একটা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কে কনসেনসাস বা ঐকমত্য অর্জনের যে সমস্যাটা, তার একটা কার্যকর সমাধান দিয়েছে। উনি ব্যাখ্যা করেন মাইনাররা শুধু লেনদেন ভেরিফাই করে না, তারা তাদের কম্পিউটিং পাওয়ার বা হ্যাশ পাওয়ার ইনভেস্ট করে নতুন ব্লক তৈরি করে। আর এই প্রসেসটাকে ইচ্ছে করেই কঠিন আর কস্টলি রাখা হয়েছে। কঠিন আর কস্টলি? হ্যাঁ, যে মাইনার সবার আগে একটা জটিল গাণিতিক সমস্যার সমাধান করে ব্লকটা তৈরি করতে পারে, সে পুরস্কার হিসেবে নতুন বিটকয়েন পায়, আর সাথে ট্রানজ্যাকশন ফিও পায়। এই যে ইকোনমিক ইনসেন্টিভ বা আর্থিক প্রণোদনা, এটাই মাইনারদের সৎভাবে কাজ করতে উৎসাহ দেয় আর নেটওয়ার্কটাকে সিকিউর রাখে। আর শক্তি খরচের ব্যাপারটা, ওটা নিয়ে উনি কি বলেন? শক্তি খরচের যে সমালোচনা, সেটা নিয়ে আন্তনোপোলস আলোচনা করেছেন। উনি যুক্তি দেন যে এই এনার্জিটা নষ্ট হচ্ছে না, এটা সরাসরি নেটওয়ার্কের সিকিউরিটির জন্য খরচ হচ্ছে। উনি এই খরচটাকে তুলনা করেন আমাদের যে ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেম আছে তার বিশাল ইনফ্রাস্ট্রাকচার, অফিস, কর্মচারী, সিকিউরিটি গার্ড, এইসবের খরচের সাথে। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। উনি আরও বলেন যে মাইনিং ইন্ডাস্ট্রি ধীরে ধীরে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে, আর এনার্জি ব্যবহার যাতে আরও এফিশিয়েন্ট হয় সেই চেষ্টাও চলছে। যেমন ধরুন লাইটনিং নেটওয়ার্ক, যেটা মূল ব্লকচেনের উপর চাপ কমায়।
তবে উনি এটাও স্বীকার করেন যে শক্তি খরচ একটা জেনুইন কনসার্ন এবং এর সমাধান খোঁজাটা জরুরি। এবার একটু নেটওয়ার্কের কথায় আসি। আমরা জানি যে বিটকয়েন নেটওয়ার্কে বিভিন্ন ধরনের পার্টিসিপেন্ট আছে, যেমন ফুল নোড, লাইট নোড, মাইনার। আন্তনোপোলসের মতে একজন সাধারণ ইউজারের জন্য বা ধরুন নেটওয়ার্কের হেলথের জন্য একটা ফুল নোড চালানো কতটা গুরুত্বপূর্ণ? আন্তনোপোলস ফুল নোড চালানোর ওপর খুবই জোর দেন। উনি এগুলোকে বলেন নেটওয়ার্কের সার্বভৌম সত্তা বা সভরেন এন্টিটিজ। সার্বভৌম সত্তা? হ্যাঁ, কারণ ফুল নোডগুলোই ব্লকচেনের পুরো কপিটা নিজেদের কাছে রাখে, আর তারা স্বাধীনভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন আর ব্লক নেটওয়ার্কের নিয়ম অনুযায়ী ভেরিফাই করে। তারা কোনো মাইনার বা অন্য কারো কথার উপর নির্ভর করে না। তার মানে নিজের রুলস নিজেই এনফোর্স করে। একদম। একটা ফুল নোড চালিয়ে একজন ইউজার নিজেই 100% নিশ্চিত হতে পারে যে সে যে বিটকয়েনটা রিসিভ করছে সেটা ভ্যালিড কিনা, আর সে নিজে নেটওয়ার্কের নিয়ম মেনে চলছে কিনা। আন্তনোপোলসের মতে যত বেশি ইন্ডিপেন্ডেন্ট ফুল নোড থাকবে, নেটওয়ার্ক তত বেশি ডিসেন্ট্রালাইজড আর সেন্সরশিপ রেজিস্ট্যান্ট হবে। তার মানে ফুল নোড চালানো একরকম নেটওয়ার্ককে সাপোর্ট করা? শুধু সাপোর্ট করা না, উনি মনে করেন নিজের ফুল নোড চালানো মানে হলো বিটকয়েন নেটওয়ার্কের পরিচালনায় সরাসরি অংশ নেওয়া আর নিজের ফাইন্যান্সিয়াল সভরেন্টি বা আর্থিক সার্বভৌমত্ব রক্ষা করা। যদিও এটা চালাতে কিছুটা টেকনিক্যাল নলেজ আর রিসোর্স লাগে, উনি এটাকে বিটকয়েনের মূল ফিলসফির একটা অংশ হিসেবে দেখেন। লাইট নোডগুলো হয়তো ব্যবহারের জন্য সুবিধাজনক, কিন্তু তারা সিকিউরিটির জন্য আলটিমেটলি ফুল নোডের উপরই নির্ভর করে। আচ্ছা, বিটকয়েনকে তো প্রায় ডিজিটাল গোল্ড বা ডিজিটাল সোনা বলা হয়। আন্তনোপোলিস এই তুলনাটা কিভাবে ব্যবহার করেন? উনি কি এর লিমিটেশনস বা সীমাবদ্ধতা নিয়েও কিছু বলেন? হ্যাঁ, উনি এই তুলনাটা ব্যবহার করেন, তবে খুব কেয়ারফুলি। উনি বলেন সোনার মতো বিটকয়েনের সাপ্লাই লিমিটেড, মোট 21 মিলিয়ন। এটা ডিউরেবল বা টেকসই। ডিজিটালি এটা পোর্টেবল বা বহনযোগ্য। এটাকে ছোট ছোট অংশে ভাগ করা যায়, আর এটা ফাঞ্জিবল বা চেনা যায়। ফাঞ্জিবল মানে একটা বিটকয়েন অন্য আর একটা বিটকয়েনের মতোই, আলাদা কোনো আইডেন্টিটি নেই। এই বৈশিষ্ট্যগুলোই একে স্টোর অফ ভ্যালু বা মূল্যের সঞ্চয় হিসেবে আকর্ষণীয় করে, যেটা সোনার একটা ঐতিহাসিক ভূমিকা। কিন্তু উনি কি শুধু এটুকুই বলেন? না, উনি এর বাইরেও যান। উনি বলেন সোনার সাথে এর পার্থক্যও আছে। যেমন সোনা কিন্তু প্রোগ্রামেবল নয়, বিটকয়েন প্রোগ্রামেবল। সোনা সহজে বর্ডার ক্রস করে পাঠানো যায় না, বিটকয়েন যায়। সোনার মালিকানা ক্রিপ্টোগ্রাফিক্যালি প্রুফ করা যায় না, বিটকয়েনের যায়। তাই এটা শুধু ডিজিটাল গোল্ড নয়, এটা একটা বেটার ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কও। আর সীমাবদ্ধতার কথাও বলেন। যেমন বিটকয়েনের দাম সোনার চেয়ে অনেক বেশি ভোলাটাইল বা অস্থিতিশীল, দাম খুব দ্রুত ওঠানামা করে। আর স্টোর অফ ভ্যালু হিসাবে এর গ্রহণযোগ্যতা এখনও সোনার মতো ইউনিভার্সাল বা সর্বজনীন নয়। ইতিহাসও অনেক কম। তাই তুলনাটা বুঝতে সাহায্য করলেও বিটকয়েনকে পুরোপুরি বুঝতে হলে এর ইউনিক ফিচারগুলোও দেখতে হবে। বইটাতে বিটকয়েনের ব্যবহারিক প্রয়োগ বা ইউজ কেস নিয়েও তো আলোচনা আছে। সাধারণ পেমেন্ট বা ইনভেস্টমেন্টের বাইরে আন্তনোপোলস কোন সম্ভাবনাময় দিকগুলোর কথা বিশেষভাবে তুলে ধরেছেন? উনি আন্তর্জাতিক রেমিটেন্সের ক্ষেত্রে, এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিটকয়েনের বিশাল সম্ভাবনার কথা বলেন। ট্রেডিশনাল সিস্টেমে যে হাই ফি লাগে আর অনেক সময় লাগে, সেটার বদলে বিটকয়েন অনেক ফাস্ট আর সস্তায় বর্ডার ক্রস করে টাকা পাঠাতে পারে। এটা একটা বড় সমস্যা এখনকার সিস্টেমে। ঠিক। মাইক্রোপেমেন্ট বা খুব ছোট ছোট অ্যামাউন্টের লেনদেনের ক্ষেত্রেও এর পোটেনশিয়াল আছে, বিশেষ করে লাইটনিং নেটওয়ার্কের মতো লেয়ার 2 সলিউশনের মাধ্যমে। উনি আরও আলোচনা করেন সেন্সরশিপ রেজিস্ট্যান্ট ডোনেশন নিয়ে, এমন অনুদান যা সরকার বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আটকাতে পারে না, যেমনটা উইকিলিক্সের ক্ষেত্রে দেখা গিয়েছিল। আচ্ছা। এছাড়াও উনি বিটকয়েনকে একটা ওপেন ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম হিসেবে দেখেন, যার উপর নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি হতে পারে। যদিও এর কিছু সীমাবদ্ধতা আছে স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে। আর উনি বিশেষ করে জোর দেন সেই সব মানুষদের ওপর যাদের প্রথাগত ব্যাংকিং সিস্টেমে অ্যাক্সেস নেই, আনব্যাংকড বা আন্ডার ব্যাংক যারা, তাদের জন্য বিটকয়েন কিভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তির দরজা খুলে দিতে পারে। অনেকগুলো ইন্টারেস্টিং ইউজ কেস। সবশেষে বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে অ্যান্টোনোপোলিসের ওভারঅল দৃষ্টিভঙ্গিটা কি? উনি কোন চ্যালেঞ্জগুলোকে সবচেয়ে বড় মনে করেন, আর পোটেনশিয়াল বা সম্ভাবনাগুলো কোথায় দেখেন? অ্যান্টোনোপোলিস বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী, অপটিমিস্টিক। তবে উনি বাস্তববাদীও।
উনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন স্কেলেবিলিটি সমস্যাটা। মানে মূল ব্লকচেনে প্রতি সেকেন্ডে খুব লিমিটেড সংখ্যক ট্রানজ্যাকশন প্রসেস করা যায়। যদিও লাইটনিং নেটওয়ার্কের মতো লেয়ার 2 সলিউশন আসছে, এগুলো এখনও ডেভেলপমেন্ট বা পরীক্ষামূলক পর্যায়ে আছে। আর কি কি চ্যালেঞ্জ আছে? দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হল ইউজার এক্সপিরিয়েন্স বা ব্যবহারের অভিজ্ঞতা। বিটকয়েন ব্যবহার করা এখনও সাধারণ মানুষের জন্য একটু জটিল, বিশেষ করে সিকিউরিটির দিকগুলো ঠিকমতো বোঝা আর ম্যানেজ করা। তৃতীয়ত রেগুলেটরি আনসার্টেনিটি বা নিয়ন্ত্রক অনিশ্চয়তা। বিভিন্ন দেশ কিভাবে বিটকয়েনকে রেগুলেট করবে সেটা এর ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলবে। আর অবশ্যই প্রুফ অফ ওয়ার্কের এনার্জি ইউজ নিয়ে যে বিতর্কটা চলছে। চ্যালেঞ্জ তো অনেক, সম্ভাবনা কোথায় দেখেন উনি? উনি সম্ভাবনা দেখেন এর একদম কোর বা মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে। এটা একটা ওপেন, নিউট্রাল, বর্ডারলেস, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক। উনি মনে করেন এটা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী আর অপরিহার্য হয়ে উঠবে, বিশেষ করে যখন ইকোনমিক ইনস্টেবিলিটি বাড়ে বা ধরুন সরকারি নজরদারি বাড়ে, তখন এর গুরুত্ব বোঝা যায়। উনি বিটকয়েনকে শুধু একটা টেকনোলজি হিসেবে দেখেন না, উনি এটাকে দেখেন মানুষের আর্থিক স্বাধীনতা আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের একটা টুল বা হাতিয়ার হিসেবে। তার মতে বিটকয়েনের আসল শক্তি হল এর নেটওয়ার্ক এফেক্ট আর এর যে সহজে পরিবর্তন করা যায় না এমন প্রোটোকল, অসিফাইড প্রোটোকল তার মধ্যে। তাহলে মাস্টারিং বিটকয়েন বইটার আলোকে আমাদের এই গভীর আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা পেলাম সেগুলো যদি একটু গুছিয়ে বলি। প্রথমত, বিটকয়েনের বিকেন্দ্রীকরণ। এটা শুধু একটা টেকনিক্যাল ফিচার না, এটার মূল দর্শন, যা সেন্সরশিপ আটকাতে আর সবার জন্য খোলা রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, ব্লকচেনের অপরিবর্তনীয়তা। এটা আসে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিং আর প্রুফ অফ ওয়ার্কের মাধ্যমে পাওয়া ইকোনমিক সিকিউরিটি থেকে। একদম। তৃতীয়ত, প্রাইভেট কি ম্যানেজমেন্ট। এটা খুব খুব জরুরি, আর এইচডি ওয়ালেট বা মাল্টি সিগনেচারের মতো টেকনিকগুলো সিকিউরিটি আর ইউজার ফ্রেন্ডলিনেস দুটোই বাড়ায়। ঠিক। চতুর্থত, বিটকয়েন ট্রানজ্যাকশন। এটা সীমিতভাবে হলেও প্রোগ্রামযোগ্য, যা একে সাধারণ কারেন্সির থেকে বেশি কিছু করে তোলে। হ্যাঁ, প্রোগ্রামেবল মানি। পঞ্চমত, ফুল নোড চালানো। এটা নেটওয়ার্কের স্বাস্থ্য আর ব্যক্তিগত আর্থিক সার্বভৌমত্ব দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই। এবং ষষ্ঠত, স্কেলেবিলিটি, ইউজার এক্সপিরিয়েন্স, রেগুলেশন, এইসব চ্যালেঞ্জ আছে ঠিকই, কিন্তু আন্তনোপুলেস বিটকয়েনকে দেখছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা শক্তিশালী টুল হিসেবে, ভবিষ্যতের অর্থের ইন্টারনেট হিসেবে। বিটকয়েনের এই জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং জগতের গভীরে আমাদের সাথে ডুব দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি আন্দ্রেয়াস আন্তনোপোলসের দৃষ্টিকোণ থেকে এর কিছু জরুরি দিক আমরা তুলে ধরতে পেরেছি। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই। আন্তনোপোলিস প্রায়ই একটা কথা বলেন, বিটকয়েন হলো অর্থের বিরাজনীতিকরণ বা ডিপলিটিসাইজেশন অফ মানি। অর্থের বিরাজনীতিকরণ? হ্যাঁ, মানে এমন একটা সিস্টেম যদি সত্যি মেইন স্ট্রিমে চলে আসে, যেখানে টাকা তৈরি করা বা লেনদেন করা কোনো দেশের সরকার বা সেন্ট্রাল ব্যাংকের ইচ্ছের ওপর নির্ভর করে না, বরং একটা ম্যাথমেটিক্যাল প্রোটোকল দিয়ে ঠিক হয়, তাহলে ভাবুন তো রাষ্ট্রের ক্ষমতা, বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক, এমনকি ব্যক্তি স্বাধীনতার যে ধারণা, সেগুলোর ওপর কি বিশাল পরিবর্তন আসতে পারে। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের শুধু টেকনোলজি নয়, সমাজ আর রাজনীতির ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে।